বর্তমান সময়ে আমরা সবাই জানি হৃৎপিণ্ডের কাজ কী। রক্ত কিভাবে ফুসফুসে প্রবেশ করে এবং সেখান থেকে অক্সিজেন নিয়ে শরীরের প্রতিটি কোষে পৌঁছে যায়। কিন্তু এই গুরুত্বপূর্ণ ধারণার ভিত্তি প্রথম কে আবিষ্কার করেছিল সেই প্রশ্নের উত্তর হয়তো অনেকেই জানি না। আমরা হয়তো ধারণা করব নিশ্চয়ই কোনো ইউরোপীয় বিজ্ঞানী মানবদেহের এই গুরুত্বপূর্ণ দিকটি আবিষ্কার করেছিলেন, কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। ত্রয়োদশ শতাব্দীতে একজন মুসলিম চিকিৎসাবিদ প্রথমবারের মতো ফুসফুসের মাধ্যমে রক্ত সঞ্চালনের সঠিক ব্যাখ্যা দেন। তার নাম আলা আল দিন আবু আল হাসান আলী ইবনে আবি হাজম আল কারশি আল দিমাস্কি, যিনি সংক্ষেপে ইবনে আল নাফিস নামে অধিক পরিচিত। কি কেন কিভাবে এই পর্বে জানব বহুশাস্ত্র বিশারদ ও চিকিৎসাবিদ ইবনে আল নাফিসের জীবন, চিন্তা এবং তার গুরুত্বপূর্ণ আবিষ্কার সম্পর্কে। আমাদের আজকের পর্বটি তৈরি করতে বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন ডাইভেনশনে প্রকাশিত একটি আর্টিকেলের সহায়তা নেওয়া হয়েছে। বিজ্ঞান জগতের বিস্ময়কর সব তথ্য, নিত্য নতুন আবিষ্কার কিংবা বহু বছরের অমীমাংসিত সব রহস্যের বৈজ্ঞানিক সমাধান বাংলাভাষী বিজ্ঞানপ্রেমীদের সামনে তুলে ধরতে প্রতি মাসে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস থেকে প্রকাশিত হচ্ছে গবেষণাধর্মী বিজ্ঞান সাময়িকী ডাইভেনশন। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ডাইভেনশন ম্যাগাজিনটি কিনতে পারেন। 1210 খ্রিস্টাব্দে সিরিয়ার দামেস্ক শহরে ইবনে আল নাফিস জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি সাহিত্য ও দর্শন বিষয়ে প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন। পরবর্তীতে তিনি চিকিৎসাবিদ্যা অধ্যয়নের সিদ্ধান্ত নেন এবং দামেস্কের বিখ্যাত নুরি হাসপাতালে ভর্তি হন। সেখানে দীর্ঘ প্রায় 1 দশকের বেশি সময় ধরে চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করে তিনি একজন দক্ষ চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করেন। অসাধারণ জ্ঞান ও দক্ষতার কারণে পরবর্তীতে তিনি মিশরের আল নাসেরি হাসপাতালের প্রধান চিকিৎসক নিযুক্ত হন। মিশরে চলে যাওয়ার পর জীবনের বাকি সময় তিনি চিকিৎসা, গবেষণা এবং শিক্ষাদানের কাজে ব্যয় করেছেন। ইবনে আল নাফিসের সময়ে মানুষের রক্ত সঞ্চালন সম্পর্কে তেমন কোনো পরিষ্কার ধারণা ছিল না। তখন প্রচলিত বিশ্বাস ছিল হৃৎপিণ্ডের ডান দিক থেকে রক্ত সরাসরি একটি অদৃশ্য ছিদ্রের মাধ্যমে বাম দিকে চলে যায়। এই ধারণার মূল উৎস ছিলেন প্রাচীন গ্রিক চিকিৎসক গ্যালেন এবং পরবর্তীতে মুসলিম দার্শনিক ও চিকিৎসাবিদ ইবনে সিনা। যদিও গ্যালেন কিংবা ইবনে সিনা নিজেরা কখনো এই ছিদ্র দেখেননি, তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে এই ধারণাই চিকিৎসাবিদ্যায় প্রতিষ্ঠিত ছিল। রক্ত সঞ্চালন সম্পর্কে প্রাচীন চিকিৎসক গ্যালেনের ধারণা বহু শতাব্দী ধরে চিকিৎসাবিজ্ঞানে প্রভাব বিস্তার করেছিল, কিন্তু বাস্তবে তার ব্যাখ্যায় ছিল বেশ কিছু মৌলিক ভুল। গ্যালেন মনে করতেন হৃৎপিণ্ডের ডান পাশ থেকে রক্ত সরাসরি বাম পাশে চলে যায় এবং এই প্রক্রিয়ায় ফুসফুসের কোনো বিশেষ ভূমিকা নেই। তার এই ধারণাটি ছিল সম্পূর্ণ ভুল। শুধু তাই নয়, গ্যালেন আরও বিশ্বাস করতেন যে শরীরের রক্ত একবার তৈরি হয়ে ব্যবহৃত হলে তা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। এটিও পরবর্তীতে ভুল প্রমাণিত হয়। এই প্রচলিত ভুল ধারণাগুলো ভেঙে দেন মুসলিম চিকিৎসাবিদ ইবনে আল নাফিস। তিনি গভীর পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে রক্ত সঞ্চালনের প্রকৃত পথ ব্যাখ্যা করেন এবং তা লিপিবদ্ধ করেন শারাহ তাসরিহ আল কানুন বইতে। সেখানে তিনি স্পষ্টভাবে লিখেছিলেন, হৃৎপিণ্ডের ডান দিক থেকে রক্ত সরাসরি বাম দিকে যেতে পারে না, কারণ হৃৎপিণ্ডের দেয়ালে কোনো ছিদ্র নেই, বরং ডান পাশের রক্ত প্রথমে ফুসফুসে প্রবেশ করে। সেখানে তা বিশুদ্ধ হয়ে পরে ফুসফুসের শিরা বা পালমিউনারি ভেইনের মাধ্যমে আবার হৃৎপিণ্ডের বাম পাশে ফিরে আসে। এই ব্যাখ্যাই ছিল পৃথিবীর ইতিহাসে ফুসফুসীয় রক্ত সঞ্চালন বা পালমোনারি সার্কুলেশনের প্রথম সঠিক বর্ণনা। অথচ ইউরোপীয়রা দাবি করে শরীরের রক্ত সঞ্চালন ব্যবস্থার আবিষ্কারক উইলিয়াম হার্ভে, কিন্তু আল নাফিস উইলিয়াম হার্ভের প্রায় 300 বছর আগেই রক্ত সঞ্চালনের সঠিক ব্যাখ্যা দিয়েছিলেন। দুঃখজনক হলেও সত্য, ইবনে আল নাফিসের এই অসাধারণ আবিষ্কার বহু শতাব্দী ধরে ইউরোপের বিজ্ঞানীদের কাছে অজানাই থেকে যায়। তার লেখা শারাহ তাসরিহ আল কানুন দীর্ঘদিন পাণ্ডুলিপি আকারে সংরক্ষিত ছিল এবং এই পাণ্ডুলিপি সম্পর্কে সবাই ভুলে গিয়েছিল। অবশেষে 1924 সালে মিশরীয় গবেষক মুহিউদ্দিন আল তাতাবি তার একটি পুরনো পাণ্ডুলিপি আবিষ্কার করে বিষয়টি নতুন করে সবার সামনে নিয়ে আসেন। তখনই পরিষ্কার হয় যে ইবনে আল নাফিস উইলিয়াম হার্ভের বহু বছর আগেই রক্ত সঞ্চালন সম্পর্কে সঠিক ধারণা তুলে ধরেছিলেন। বহুশাস্ত্র বিশারদ ইবনে আল নাফিস কেবল একজন চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক, বিজ্ঞানী, লেখক এবং ইসলামী চিন্তাবিদ।
মানুষের মাঝে জ্ঞান-বিজ্ঞান ছড়িয়ে দেওয়াকে তিনি নিজের জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে দেখেছেন। এ কারণেই তিনি লেখালেখিকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তার একটি বিখ্যাত উক্তি ছিল, আমি যদি লেখালেখি না করি তাহলে যেন কিছুই করিনি। জ্ঞানচর্চা ও গবেষণার পাশাপাশি তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন, যা পরবর্তী প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ হয়ে আছে। ইবনে আল নাফিসের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হল শারা তাসরি আল কানুন, যেখানে তিনি ইবনে সিনার বিখ্যাত গ্রন্থ দ্য ক্যানন অফ মেডিসিনের ব্যাখ্যা ও সমালোচনা করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল আল শামিল ফি আল তিব। এটি একটি বিশাল চিকিৎসা বিশ্বকোষ, যার জন্য তিনি প্রায় ৩০০ খণ্ড লেখার পরিকল্পনা করেছিলেন। তবে তার জীবদ্দশায় তিনি প্রায় ৮০টি খণ্ড সম্পন্ন করতে পেরেছিলেন। এছাড়াও রিসালা ফি আল নাফস নামে তিনি একটি গ্রন্থে আত্মা ও মনের রহস্য নিয়ে দার্শনিক আলোচনা করেন। তিনি প্লেটো ও অ্যারিস্টটলের মতো প্রাচীন দার্শনিকদের মতবাদ বিশ্লেষণ ও সমালোচনা করেছিলেন। তার বিশ্বাস ছিল বিজ্ঞান ও ধর্ম পরস্পরের বিরোধী নয়, বরং তারা একে অপরকে সম্পূর্ণ করে। ইবনে আল নাফিসের চেয়ে তুলনামূলক কম অবদান রাখা পশ্চিমা বহু দার্শনিক এবং বিজ্ঞানীদের জীবনী নিয়ে যেরকম বিস্তর গবেষণা হয়েছে, সেই তুলনায় মহান এই মুসলিম বিজ্ঞানীর কাজ খুব কমই আলোচনায় এসেছে। জীবনের শেষ পর্যায়ে ইবনে আল নাফিস মিশরের কায়রো শহরে সম্মান ও সচ্ছলতার সঙ্গে জীবনযাপন করতেন। তিনি ছিলেন একাধারে একজন খ্যাতিমান চিকিৎসক, হাসপাতালের পরিচালক, চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক এবং ধর্মতত্ত্ববিদ। এসব কাজের মাধ্যমে তিনি যথেষ্ট সম্পদ ও মর্যাদা অর্জন করেছিলেন। তবে মৃত্যুর আগে তিনি এক মহৎ সিদ্ধান্ত নেন। নিজের সমস্ত সম্পদ তিনি গ্রন্থাগার, হাসপাতাল এবং দরিদ্র মানুষের কল্যাণে দান করে দেন। তার বিশ্বাস ছিল জ্ঞানচর্চা ও মানব সেবার জন্য অর্থ ব্যয় করাই মানুষের সবচেয়ে বড় দায়িত্ব। এ কারণেই তার সম্পত্তির একটি বড় অংশ তিনি হাসপাতালের উন্নয়নে ব্যয় করেছেন। ১২৮৮ সালে কায়রোতেই ইবনে আল নাফিসের মৃত্যু হয়। জীবনের শেষ সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু তিনি কোনো ওষুধ গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তার বক্তব্য ছিল, একজন চিকিৎসক হিসেবে আমি জানি এই ওষুধ আমার কোনো উপকারে আসবে না। ইবনে আল নাফিসের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হল, কোনো ধারণাকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়, বরং যুক্তি, পর্যবেক্ষণ এবং জ্ঞানকে গুরুত্ব দিতে হবে। এটি মূলত আধুনিক বিজ্ঞানেরও ভিত্তি। একই সঙ্গে আল নাফিস দেখিয়েছেন, জ্ঞানের প্রকৃত মূল্য তখনই প্রকাশ পায় যখন তা মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। এছাড়া সম্পদও তখনই অর্থবহ হয়ে ওঠে যখন তা সমাজের উপকারে কাজে লাগে। বিজ্ঞানের এরকম আরও অসাধারণ সব বিষয় সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে চাইলে ডাইভেনশন ম্যাগাজিন পড়তে পারেন। ডাইভেনশনের প্রতি মাসের সংস্করণে ধারাবাহিকভাবে থাকছে অসীম মহাবিশ্বের নানা জানা অজানা বিষয়, সাম্প্রতিক সময়ের আকর্ষণীয় কিছু উদ্ভাবন ও আবিষ্কার, বিশ্বের স্বনামধন্য সব বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা এবং বিজ্ঞানের অগ্রযাত্রায় চিরস্মরণীয় বিজ্ঞানীদের জীবনী। এখানেই শেষ নয়, ডায়নোসর, মনোবিজ্ঞান এবং বড় বড় সব মেগা প্রজেক্ট আর কোয়ান্টাম বলবিদ্যার মতো আকর্ষণীয় সব বিষয় নিয়েও আর্টিকেল থাকছে প্রতি মাসেই। এসব আর্টিকেলের মান এবং উপস্থাপনা বিজ্ঞানের প্রতি আপনার আগ্রহ বাড়িয়ে দিবে কয়েক গুণ। শুধু ডাইভেনশনই নয়, দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস এবং কি কেন কিভাবের যৌথ উদ্যোগে প্রকাশিত হচ্ছে দ্য হোয়াই ম্যাগাজিন। ডাইভেনশন এবং দ্য হোয়াই ম্যাগাজিন একসাথে কিনতে চাইলে ভিজিট করতে পারেন দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের ওয়েবসাইট rspbd.com। এছাড়া ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে ম্যাগাজিন অর্ডার করার লিঙ্ক দেওয়া আছে। কি কেন কিভাবে 10 কুপন কোডটি ব্যবহার করলে ম্যাগাজিন ছাড়াও ওয়েবসাইটের সকল বইয়ের উপর পাবেন 10% ডিসকাউন্ট। কি কেন কিভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।